চাষাবাদের কাজ শেষ করে আজ ঘরে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায় অর্জুনের। ঘর থেকে তার চাষের জমির দূরত্ব 3 কিলো। স্ত্রী নিয়ে তার ছোট্ট পরিবার, নতুন বিয়ে হয়েছে তার। ঘরের সামনে গিয়ে হাঁক ডাকে অর্জুন। কই গো নীরু, এক মগ পানি দাও তো। ঘর থেকে বেরিয়ে আসে এক অসম্ভব রূপবতী মেয়ে। ভাঙ্গা ঘরে যেন চাঁদের আলো ঝলমলে করে ওঠে। অর্জুন কিছুক্ষণ তাকিয়ে রয় নীরুর দিকে। কোন কপাল গুনে এসে এমন এক সুন্দরী বউ পেয়েছে ভেবে সে পুলকিত। এই নিন আপনার পানি। অনেকটা বিশুদ্ধ উচ্চারণে এই কথাগুলো বলে নীরু। অর্জুন দেখেছে তার স্ত্রী তার মতো অশুদ্ধ উচ্চারণে কথা বলে না। আপনার অনেক পরিশ্রম যাচ্ছে, তাই না? তা একটু যাইতেছে, তবে ব্যাপার না বউ, আমি ঠিক সামলাইয়া নিতে পারবো। নীরু মায়া চোখে স্বামীর পরিশ্রান্ত মুখের দিকে তাকালো। মনে মনে ভাবলো, আহারে, তার কষ্টটা যদি একটু লাঘব করতে পারতাম। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। তুমিও খাইতে বসো। আপনি খেয়ে নিন, আমি নয় পরে খাবো। অর্জুন খেতে শুরু করে। মনে মনে আবারও যেন নিজেকে ভাগ্যবান ভাবতে ভাবতে সে অন্যমনস্ক হয়ে যায়। সত্যিই কি তার সামনে বসে থাকা মেয়েটি তার স্ত্রী? আপনি ঘুমিয়ে পড়ুন, আমি চুলে হাত বুলিয়ে দিচ্ছি। নীরুর নরম আঙ্গুলের ছোঁয়ায় ঘুম এসে যায় অর্জুনের। মাঝরাত বিছানায় হাত রাখতেই অর্জুন নীরুর অস্তিত্ব টের পেল না। তার ঘুম ভেঙে গেল। হারিকেন জ্বালিয়ে সে আশেপাশে কোথাও নীরুকে দেখল না। এত রাতে কোথায় গেল সে? বাথরুমে যেতে পারে এই সন্দেহে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু আধা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তার স্ত্রী আসলো না। অর্জুন বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর দরজার দিকে এগিয়ে গেল। সে বেরিয়ে পড়ল নীরুকে খুঁজতে। নীরু, এই নীরু, কোথায় তুমি? কিন্তু কোথাও নীরুর দেখা পেল না। অনেকক্ষণ হাঁটার পর অনেকটা ক্লান্তি আর চিন্তা তাকে ঘিরে ধরল। সে ধপাস করে বসে পড়ে একটা বটগাছের নিচে। অনেক পুরাতন সেই বটগাছ। মাথায় একটা কাপড়ের ছোঁয়া লাগাতেই মুখ তুলে সে উপরে তাকালো। সে যা দেখলো বিশ্বাস করতে পারল না। সে দেখল তার স্ত্রী নীরু বটগাছের একটা ডালে শুয়ে আছে। অদ্ভুতভাবে ডাল থেকে সে পড়েও যাচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে সে যেন বিছানায় শুয়ে আছে। কি 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 হয়েছে নীরু তোমার? আমার কি হবে? আমার ঘুম ভাঙালেন কেন? তুমি জানো তুমি কোথায় ঘুমাইতেছিলা? নীরু মৃদু হাসলো আর বলল, কোথায় আবার? বিছানায়? না, বিছানায় না। তুমি ওই চৌরাস্তার মোড়ে বটগাছের ডালে ঘুমাইতেছিলা।
আমি তোমারে সেইখান থেকে নিয়ে আসছি, এখন তোমার ঘুম ভাঙলো। তে আমার সাথে মজা করছো? অর্জুন অধৈর্য হয়ে বলল, আমি মজা করতেছি না, আমি কোনোদিন মিথ্যা কই নাই, এখনো কইতেছি না। তুমি বটগাছে ঘুমাইতেছিলা কেন কও তো? নীরুর কপালে ভাঁজ পড়ে যায়। ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস তার কখনোই ছিল না। তাহলে কি হয়েছে তার সাথে? এরপর প্রায় প্রতি রাতেই এমন হতে থাকে। মাঝরাতে অর্জুনের ঘুম ভেঙে যায়। পাশে স্ত্রীকে না দেখতে পেয়ে সে বটগাছের কাছে যেয়ে নীরুকে নিয়ে আসে। আর কখনো ঘুম না ভাঙলে সারা রাত নীরু গাছের উপরেই ঘুমায়। এভাবে কেটে যায় কতগুলো দিন। অর্জুনের মুখে চিন্তার ভাঁজ। এভাবে আর তো চলতে দেওয়া যায় না। প্রতি রাতে কেমন স্ত্রী সেখানে চলে যায়। কি হইতাছে এইসব? আরে এত উঁচু ডালে তুমি উঠোই বা কি কইরা? নীরু কোনো উত্তরই খুঁজে পায় না। সে চুপচাপ বসে থাকে। আজকেই একটা ওঝা নিয়ে আসবো, যদি কোনো সমাধান হয় কিনা। বিকেলবেলা লাল থান পরিহিত ওঝা আসে অর্জুনের বাসায়। অর্জুন সব ঘটনা বিস্তারিত খুলে বলে। তিনি সমস্ত ঘটনা মন দিয়ে শুনলেন। এরপর কিছুক্ষণ চোখ বন্ধ করে কিছু ভাবলেন। তোমাদের বিয়ে হয়েছে কতদিন? বেশি দিন হয় না, এই 1 মাস হইব। তোমার স্ত্রীকে অন্য একটা ছেলে ভীষণ পছন্দ করে। সে তোমার স্ত্রীকে নিজের করে পেতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। তার আগেই তুমি তোমার স্ত্রীকে বিয়ে করে নিয়েছ। সেই ছেলে রাগের বশে তোমার স্ত্রীর উপর কালো জাদু করেছে, তাই প্রতি রাতে এসে গাছের ওপর ঘুমায়। সে চায় তুমি যেন তোমার স্ত্রীকে স্পর্শ করতে না পারো। যেদিন রাতে তুমি তাকে স্পর্শ করবে না, সেদিন রাতে সে তার নিজের বিছানায় থাকবে। এতটুকু বলে ওঝা থামলেন। এই রাতিকা কি বাঁচার কি কোনো উপায় নাই? প্রতি রাইতে সে গাছের ডালে ঘুমায়, এইটা যে আমার আর মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে আর কোনোদিন স্পর্শ করতে পারবে না, তাহলেই সব স্বাভাবিক থাকবে। কথাটা শুনে চমকে ওঠে অর্জুন। সে তার নিজের স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, এটা কিভাবে হয়? এত বড় শাস্তি সে কেন পাবে? ওঝা যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি মুচকি হাসলেন আর বললেন, এটা তোমারও পাপের শাস্তি। তুমি এত সুন্দরী মেয়ে দেখে নিজে সামলাতে পারোনি, তাকে পাওয়ার জন্য তুমি এক জাদুবিদ্যার আশ্রয় নিয়েছো। তুমি কি ভেবেছো এই জাদুর ক্ষমতা চিরদিন একই থাকবে? থাকবে না। তুমি যেমন তাকে পাওয়ার জন্য জাদুর আশ্রয় নিয়েছো, সেই ছেলেটিও তাকে না পেয়ে এই কালো জাদুর আশ্রয় নিয়েছে। না, এইটা হইতে পারে না। নীরু আমার, আমি অবশ্যই নীরুর শুইতে পারবো। নীরু আর কারণ না। কি হয়েছে? কি হয়েছে কি? তোমার স্বামী তার পাপের শাস্তি পাচ্ছে। নীরু অবাক এবং বিস্ময়ে তাকিয়ে রইল অর্জুনের দিকে। অদ্ভুতভাবে অর্জুন খেয়াল করল দিন দিন তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা কেমন যেন কমতে শুরু করেছে। সে আর আগের মতো নিজের স্বামীর জন্য খাবার নিয়ে বসে থাকে না, তাকে বাতাস করে না, তার থেকে দূরে থাকে। অর্জুন ওঝার মতো নীরুকে আর স্পর্শ করে না। সে রাতভর জেগে কাটায়, তাকিয়ে থাকে নীরুর দিকে। চোখের নিচে কালি পড়ে গেছে তার। চাষাবাদেও তার আর মন নেই। ফসল নষ্ট হচ্ছে।
একদিন ঘরে ফিরে অর্জুন আর নীরুকে খুঁজে পেল না। সে ঢুকুরে কেঁদে উঠল। সে বুঝল তার জাদুর ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে গেছে। এখন আর নীরু তাকে চিনবেও না। অনেকদিন বাদে নীরুর সাথে অর্জুনের একদিন রাস্তায় দেখা হয়। নীরুর সাথে অন্য একটি ছেলেকে। নীরু তাকে দেখেও চিনতে পারল না। তারা দুইজনই চলে যায়। অর্জুন অবাক হয়ে নয়নে সেদিকেই তাকিয়ে থাকে। অর্জুনের এই পাপের জন্যই তার এত বড় মাসুল দিতে হলো। সে চিরকালের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলল। মতিনের গ্রামেরই আরেক কৃষক নিয়ে যাব। আজ রাতেই সারা পুকুরে বিষ ছড়িয়ে দেব। দেখি কেমন করে মতিনের মাছ বেঁচে থাকে, সব শেষ করে দেব। রাতের আধারে কালো চাদর মুড়ি দিয়ে বিষাক্ত পদার্থ দিয়ে হারুন পুকুরের দিকে এগিয়ে যেতে থাকে। আয় 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 আয়, আমার এই সর্বনাশ কে করলো? আমার পুকুর ভর্তি মাছ সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। মতিনের এত বড় ক্ষতি কে করলো? আহারে বেচারা। আতা সুন্দর পুকুরে মাছের উপর কার এত রাগ থাকতে পারে? কত হিংস্র প্রকৃতির মানুষ ভেবে দেখো তবে। ভেবেছিলাম আজ থেকে বাজারে মাছ তুলবো, কি কষ্ট করে মাছগুলোকে বড় করেছি, সেই ছোট ছোট পোনা এনে ছেড়েছিলাম। মাছের কি কোনো রোগ হয়েছিল নাকি? কি বলছেন ভাই, এটা সম্ভব না। আলো পুকুরে জলজ্যান্ত মাছ দেখে গেছি। থাক ভাই, কেঁদো না। তোমার এই ক্ষতি যে করেছে সে নিশ্চয়ই শাস্তি পাবে। তুমি কেঁদো না ভাই। হারুনের এই হিংসা মতিনের পরিবারে এক দুর্যোগ নামিয়ে নিয়ে আসে। পুকুরের সব মাছ তো মারা যায়ই এবং পুকুরটিও মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে। এভাবেই দুঃখ কষ্টে দিন পার করতে থাকে মতিনের পরিবার।
এত সুন্দর মাছ, আমি এটাকে বাড়ি নিয়ে যাব। কি ভাবছো তুমি রিনি? এ তো দেখি কথা বলছে, কিন্তু এই পুকুরের পানি তো বিষাক্ত সোনালি মাছ। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি আমাকে গোয়াল ঘরে বৃষ্টির পানিতে ছেড়ে দাও, আমি তোমাকে সাহায্য করব, কথা দিচ্ছি। এখন তুমি ঠিক আছো ছোট্ট মাছ? তোমাকে অনেক ধন্যবাদ রিনি, তুমি খুব ভালো মেয়ে। তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি, তোমাদেরকে ক্ষতি করেছে সেটাও জানি। চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। সত্যি বলছো? কিন্তু তুমি কিভাবে আমাদের সাহায্য করবে? তুমি তোমার বাবাকে নিয়ে আসো, আমি বলছি কিভাবে কি করতে হবে। তোমরা গোয়াল ঘরের পানি পরিষ্কার রাখবে, এই পানিতেই তোমরা মাছ চাষ করতে পারবে। আমি তোমাদেরকে সেই পদ্ধতি বলে দেব, এইভাবে তোমরা আবার সচ্ছল হয়ে উঠবে। গোয়াল ঘরে মাছ? এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, শুধু আমার কথাগুলো মেনে চলো। সোনালি মা যেভাবে বলছে করেই দেখো না। ঠিক আছে। এখন পোনা ছাড়ার সময় হয়েছে, এই নাও। এই সোনালি হাঁসগুলো প্রত্যেকটা খোপে একটা করে দিয়ে দাও, তারপর সঠিক নিয়মে মাছের পোনা ছেড়ে দাও। ঠিক আছে সোনালি মাছ।